আমি রেখেছিলাম ওখানে, তার একজন মুক্তিযোদ্ধার সন্তান, নাতি সম্ভবত নাতি, তিনি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার দাবিটা কি। উনি বলছিলেন যে উনি মুক্তিযোদ্ধাদের পক্ষে এবং কোটার পক্ষে আন্দোলন করছে, এবং তাকে জিজ্ঞেস করলেন যে আপনারা যে 30% কোটা চাচ্ছেন সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা আসলে কতটুকু পাবে। তখন উনি একটা কথা বলছিলেন যে মুক্তিযোদ্ধাদের জন্য দেশ স্বাধীন হয়েছে, তারা তাদের জন্য দেশ পেয়েছে, তো তাদেরকে 30% করে 70% দেওয়া উচিত। যদি তারা 70% নেয় বা তাদের যে দাবিটা, সেই প্রেক্ষাপটে আপনি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করেন যে তাদের আসলে এই দাবিটা দাবি উচিত কিনা বা এই দাবিটা যৌক্তিকতা কিনা? এখন কথা হচ্ছে যে ব্যক্তির কথা আপনি বলেছেন যে 70% কোটা চেয়েছেন, এখন তার কথাকে আমি তো মূল্যায়ন করতে পারতেছি না, কেননা সে হিসাবটাই তো জানে না ভাই। সে বলতেছে মুক্তিযোদ্ধাদের জন্য হচ্ছে 70% আর সাধারণ মানুষের জন্য 50%। কারণ 70 আর 50 কত? 70 আর 50 কত? কারণ বাকি 20% আপনি কোথা থেকে নিয়ে আসবেন? ওগুলো কোথা থেকে? অন্য দেশে? আমি ওনার কথাই বুঝি নাই। প্রথম কথা হচ্ছে এরকম কিছু ভাড়া করার লোক তো আসবেই, খুবই স্বাভাবিক। এখন ভাই ইটস ওকে, আপনার কথা আমি বুঝতে পারতেছি, আপনারা মর্মাহত। এখন 2018 সালে যে পরিপত্র আপনারা দেখেছেন যে জারি করা হয়েছিল, সেই পরিপত্র 2018 সালে যারা কোনো সংস্কার আন্দোলন করেছিল তারা কিন্তু বলে নাই কেউ যে কোটা একদম উঠায় দাও। তখন বলেছিল কোটা সংস্কার চাই, কিন্তু তারা মানে যারা পলিসি মেকার আছে তারা কি করলো, তারা বলছে আচ্ছা ঠিক আছে সব কোটা উঠাই দিব। এটা কিন্তু চাওয়ার কোনো কথা ছিল না। তো দেখা গেছে যে এটা কিন্তু একটা কৃত্রিম সংকট তৈরি করা হলো, একটা কৃত্রিম মেকানিজম করা হলো, যেটা স্টুডেন্টদেরকে তখন হচ্ছে একটা মানে ভাওতাবাজি দেওয়া, তাদেরকে প্রতারণা করা তাদের সাথে। আজকে এই গেমটা খেলার জন্য তারা ওই দিন এই কাজটা করেছিল। মানে মেঘ না চাইতেই বৃষ্টি, এটা কি ব্যাপার? আমরা চাইতেছি কোটা সংস্কার হোক, আর এরা বলতেছে কোটাই নেই কোনো। তখন প্রথম ঝামেলা হয়েছে ওইখানে। তো আপনারা যারা মুক্তিযোদ্ধা এখন কোটা চাচ্ছেন, ঠিক আছে, তারা তখন কেন এই কথাগুলো বললেন না? এটা কিন্তু প্রশ্ন। তারা কেন হচ্ছে কি যখন সাধারণ শিক্ষার্থীরা এখানে আন্দোলন করেছে তখন আপনারা এখানে সবাই একসাথে হলেন না? তখন কেন যখন একদম কোটা সম্পূর্ণ উঠাই দিল তখন কেন আপনারা কথা বলেন না, আওয়াজ তুলেন না? তখন সাধারণ শিক্ষার্থীদের সাথে আপনারা একাত্মতা প্রকাশ করতেন, আপনারা সবাই একসাথে আসবেন। প্রশ্ন প্রথম কথা হচ্ছে মুক্তিযোদ্ধার যারা জাতিপতি এখন যারা আছে তাদের কাছে তো এখন রাখতেই হবে ভাই, এটা আপনাদের উত্তর দিতে হবে, তাদের কাছে আপনাদের উত্তর নিতে হবে, যেভাবে উত্তর নিতে হবে যে তাদের যারা নানা দাদা মহান মুক্তিযোদ্ধাদেরকে আমরা অনেক সম্মান করি, তাদেরকে রাখি আমরা মণিকোঠায়, আমাদের হৃদয়ের মণিকোঠায়। তাদের সম্মানটা আমাদের কাছে এই জায়গায়। তারা কি এই বৈষম্যের পক্ষে বা বৈষম্যের জন্য যুদ্ধ করেছিল? এটা কোন ধরনের যুক্তি, কোন ধরনের যুক্তি তারা আছে তারা এখানে নামতেছে? তো যদি তারা মনে করে যে তাদের দাদা তাদের নানা তারা মুক্তিযোদ্ধা, তাদের সম্মানে তারা আজকে এখানে আসছে, তো তাদের উচিত আজকে যারা সাধারণ শিক্ষার্থীরা আছে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে সবার সাথে সমন্বয় করে একটা সিদ্ধান্ত নেওয়া, এবং হচ্ছে কি পলিসি মেকার যারা আছে তাদের কাছে বলা। কিন্তু তারা আলাদা আমরা আলাদা, ব্যাপারটা কি দাঁড়ালো? সাধারণ মানুষ বনাম মুক্তিযোদ্ধা, এই সাধারণ মানুষ বনাম মুক্তিযোদ্ধা এটা কারা করলো, কেন করলো? এই প্রশ্নটা কবে তুলবে, কে তুলবে? এই প্রশ্নটা তোলাটা এখন জরুরি। তো এই প্রশ্নটা যতক্ষণ পর্যন্ত না তুলতে পারতেছে যারা ওইখানে দাঁড়িয়েছিল, আপনাদের যদি ওই গার্ডসি না থাকে তাহলে আপনারা কিসের মুক্তিযোদ্ধার সন্তান বলে পরিচয় দিতেছেন? কিসের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সদস্য বলে আপনারা নিজেদেরকে দাবি করতেছেন? আজকে এখানে যারা শিক্ষার্থীরা আছে আপনারা সবাই জানেন এই আন্দোলন যৌক্তিক, শতভাগ যৌক্তিক, এবং আমরা প্রত্যেকে এখানে একত্রিত হয়েছি। এখানে কিন্তু আজকে শিক্ষার্থীরা আজকে অবস্থান করেনি, শিক্ষার্থীরা অবস্থান করতেছে সেই কবে থেকে। এতদিনে কিন্তু গভর্নমেন্ট পর্যায়ে থেকে তারা একটা ভালো ফিডব্যাক দিতে পারতো, কিন্তু দেয় নাই। কারণ তারা চাচ্ছে যে এই মুক্তিযোদ্ধা বনাম সাধারণ মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব হোক। দেখেন এখন সাধারণ মানুষ আর সাধারণ মানুষের মধ্যে যদি দ্বন্দ্ব হয়ে যায়, মুক্তিযোদ্ধা যারা সন্তান আছে তারা কি অন্য গ্রহের মানুষ ভাই? তাদেরকে কি আমরা মানুষ মনে করি না? এটা কেমন কথা? আর তারাই বা আমাদেরকে কি মনে করে? আমরা কি এই দেশের মানুষ না নাকি অন্য দেশের মানুষ? এই যে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম, আলাদা আলাদা হয়ে যাওয়া, এটা প্রবলেম আমাদের। তো আলাদা আলাদা না হয়ে আমাদেরকে একসাথে আসতে হবে, একসাথে এসে আমরা সবাই মিলে সঠিক সিদ্ধান্ত নেই, এটা গুরুত্বপূর্ণ। তো আসেন আপনারা আজকে যারা মুক্তিযোদ্ধা সন্তান, যারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে, দাবি তুলছে, এখন তো তারা সন্তান নেই, যারা মুক্তিযোদ্ধা তাদেরকে কোটা দেওয়ার কথা আপনারা বলতেছেন, ঠিক আছে, মুক্তিযোদ্ধারা কি এখন বেঁচে আছে? অনেকে বেঁচে নাই, তারা কি চাকরি করতে পারবে? তারা পারবে না। তাদের যারা সন্তানাদি আছে তাদের অধিকাংশ রিটায়ার করার বয়স শেষ হয়ে গেছে, তাহলে বাকি আছে কারা? নাতিপুতিরা। তাই 3 প্রজন্ম মিলে হচ্ছে কি কোটা হবে? তাহলে সাধারণ মানুষ হচ্ছে কি এই দেশে যারা, এখন আপনি আবার চিন্তা করতে পারেন যে অনগ্রসর জাতির কথা বলা হচ্ছে সংবিধানে, অনগ্রসর জাতি কারা?
যারা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, আমরা যাদেরকে বলি উপজাতি বলি, যারা হচ্ছে প্রতিবন্ধী, তাদেরকে আমরা ঠিক আছে তাদের প্রতি সহনশীল হওয়া গুরুত্বপূর্ণ, তাদেরকে সামনে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এই একটা কোটার মাধ্যমে তাদেরকে অনার করা। তো এইখানে আপনার ঠিক আছে দ্বিধা থাকার কথা না, কিন্তু যারা মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপুতি বলে পরিচয় দিচ্ছেন, এইটুকু বিবেকবোধ তো আপনাদের থাকা উচিত যে আপনার দাদা নানারা যুদ্ধ করেছে সাধারণ মানুষের জন্য, কিন্তু আপনার অবদানটা কি? আপনার অবদানটা কোথায়? আপনি কেন সাধারণ মানুষের কথা ভাবতে পারতেছেন না? আজকে যদি হচ্ছে দেশের একটা খারাপ পরিস্থিতিতে আপনাদের সবার আগে আসা উচিত ছিল, আপনাদের হচ্ছে প্রশ্ন করা উচিত ছিল যে কেন এরকমটা হলো, কিন্তু সেইখানে আপনারা আগে না এসে আপনারা কাদের মদদে একদম সাধারণ মানুষ বলা মুক্তিযোদ্ধাদেরকে দাঁড়া করে দিচ্ছে। এতে তো মুক্তিযোদ্ধাদের যে সম্মান সেটা ক্ষুণ্ণ হচ্ছে। মুক্তিযোদ্ধাদেরকে মানুষ ভালো চোখে দেখা শুরু করবে না, এখন যে রেসপেক্টের জায়গাটা আছে এটা তো আপনারা নষ্ট করতেছেন। খুব স্বাভাবিক একটা বিষয়। আমরা একটু আসি, সেটা হচ্ছে যে সরকার চাচ্ছে যে স্মার্ট বাংলাদেশ বা আগামীতে স্মার্ট আধুনিক বাংলাদেশ গড়ে তুলবে, কিন্তু এখন এই কোটা প্রথার কারণে শিক্ষার্থীরা দাবি করছেন যে মেধাবীরা ছিটকে যাচ্ছে। মেধাবীদের ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ার আসলে কতটা যৌক্তিকতা আছে বলে আপনি মনে করেন? এখন যারা ওই আপনার যারা কোটা চাচ্ছে তারা কতটুকু মেধাবী এটা আমি জানি না, এই শিওরটা আমি দিতে পারতেছি না। আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এলডিসি গ্রাজুয়েশন বাংলাদেশ উন্নয়নশীল দেশে পড়তে যাচ্ছে কিছুদিন পরে, হ্যাঁ একদম স্বীকৃতি পেতে যাচ্ছে, তখন কিন্তু আমাদের দেশে অনেক বড় বড় সংকট তৈরি হবে। এখন যেই ওষুধগুলো হচ্ছে বিভিন্ন ওষুধের ফর্মুলাগুলো বিদেশ থেকে আপনি আনতে পারতেছেন বিনা পয়সায় বা অল্প পয়সায়, তখন কিন্তু আপনার একদম হচ্ছে কি পাই টু পাই হিসাব করে তাদেরকে টাকা দিতে হবে, পে করতে হবে, তখন কিন্তু দেশ একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়ে যাবে। ওই সময় যদি মেধাবীরা সাপোর্ট না দিতে পারে, মেধাবীরা যদি বুদ্ধিভিত্তিক জায়গা থেকে পলিসি মেকিংটা না করতে পারে, তখন কি হবে বলেন তো? তখন সংকটটা এত তীব্র হবে, তখন দেশের মানুষকে বা তাদের অর্থনীতি, তাদের দুঃখ দুর্দশা এগুলো সামাল দেওয়া যাবে না। এই ব্যাপারটা তো বুঝতে হবে আপনার, এটা খুবই ক্লিয়ার কাট কথা। তো এখন এখানে আবেগের জায়গা না, সিম্প্যাথি দিয়ে দেশ চলে না ভাই। সিম্প্যাথি দিয়ে প্রেম ভালোবাসা চলতে পারে, কিন্তু সিম্প্যাথি দিয়ে কখনো দেশ চলে না। একটা দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে হলে মেধাবীদের এখানে আসা প্রয়োজন, পলিসিটা ঠিক রাখতে হলে, দেশের স্ট্রাকচার ঠিক রাখতে হলে মেধাবীদেরকে এখানে প্রয়োজন সবচেয়ে বেশি জরুরি। সো এখন মেধাবীদের বাদ দিয়ে আপনি কোটা দিয়া সিম্প্যাথি দিয়া দেশকে ভেঙে দিবেন, এটা হচ্ছে আপনার কোন যুক্তি? তাহলে আপনার বাবা দাদা নানা যার কথা আপনি বলতেছেন তাদের যে অবদান এই দেশের প্রতি, সে অবদানকে তো আপনারা অস্বীকার করতেছেন, আপনারাই সেটা হচ্ছে ক্ষুণ্ণ করতেছেন, আপনারা সেটা ধ্বংসের মুখে ফেলে দিতেছেন। তো আমি যারা এখন বলতেছেন কোটা চাই তাদেরকে বলবো যে ভাই আপনি আমি আলাদা না, মাথায় রাখেন আপনি আমি আলাদা না, আপনি আমার শত্রু না, আমি আপনার শত্রু না। আমরা প্রত্যেকটা এখানে যারা আছে আমরা মেধাবীর কদর করতে জানি, মেধাবীর কদর করতে চাই। আমরা প্রত্যেকটা মানুষ এইখানে যারা এক হয়েছে আমরা সবাই চাই আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যান, আসেন আমরা সবাই মিলে কথা বলি, কথা বলে আলোচনা করে আমরা যারা সরকারের নীতি নির্ধারণের পর্যায়ে আছে তাদেরকে আমরা সবাই মিলে হচ্ছে আমরা তাদেরকে জিজ্ঞেস করি যে তুমি কেন আমাদের সাথে এরকম প্রহসন করলে, কেন তোমরা আমাদের সাথে এরকম দুই নম্বরই করলে, কেন মানুষের বিবেক নিয়ে তুমি খেলা করছো, কেন তাদের আবেগ নিয়ে তুমি খেলা করছো? এই প্রশ্নটা যতক্ষণ পর্যন্ত আমি একসাথে তুলতে না পারবো তখন তো আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খেয়ে যারা দেশের ক্ষতি করতে চায় তারা পার পেয়ে যাবে। আমার প্রশ্ন ছিল যে মেধাবীদের ছেড়ে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখতে পারবে সরকার? আমি ওটা একটু বিশ্লেষণ জানতে চাই যে একজন মেধাবী শিক্ষার্থী যদি কোটার কারণে ঝরে পড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আগামী যে স্মার্ট বাংলাদেশ গড়তে বা দেশে যে আপনি অর্থনৈতিক সংকটের কথা বলছেন, সেই অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে কতটা আসলে মুখোমুখি বা ভূমিকা পালন করতে পারবে? মেধাবী, আমরা যাদেরকে মেধাবী বলি, গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর ভাই মানে এটা তো খুবই সিলি একটা, মানে আপনারা কি প্রশ্ন করতেছেন এটা তো পাগলেও বোঝার কথা। ধরেন আমরা কিছুর উদাহরণ দিব, বলেন তো একটা বিল্ডিং এর উদাহরণ দিই। একটা বিল্ডিং, আপনি বাসা যখন বিল্ডিংটা তৈরি করবেন তখন কি বিল্ডিং এর যে পিলার, ধরেন 8টা পিলার কিন্তু কংক্রিটের পিলার হইতে হবে, খুব মজবুত। আপনি কি একটা পিলারের জায়গায় বাঁশ দিবেন? বাঁশ দিলে ঠিক আছে, আপনার ওই পিলার যখন ভূমিকম্প হবে সেই বিল্ডিং আপনার থাকবে নাকি ভেঙে পড়ে যাবে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। যারা এই দেশের মেধাবী তারা এই দেশের পিলার, এক একটা পিলার শক্তিশালী পিলার, যারা তাদের চিন্তা চেতনা মেধা মনন তাদের শিক্ষা প্রজ্ঞা দিয়ে এই দেশের যে স্ট্রাকচার সেটাকে এইভাবে হাত দিয়ে ধরে রাখছে, ঠিক আছে? তো একটা পিলার যদি নষ্ট হয়ে যায় ওখান থেকে, বা একটা পিলার একজন মেধাবীর বদলে যদি অযোগ্য মানুষ ওখানে ভর করে, দেশকে মানে তারা যে হাত উঁচু করে ধরবে সেটাকে ধরতে পারবে? হালকা ঝড়ে তো বিল্ডিং ভেঙে পড়ে যাবে, দেশে তো ওরকম একই জিনিস ভাই, দেশে তো ভেঙে পড়ে যাবে। সো মেধাবীদের ছাড়া চিন্তা করা, রাষ্ট্র পরিচালনা করা, আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, এর ফলাফল 0, 0 and 0।
গতকালকে আমরা একজন সচিবের সঙ্গে কথা বলছিলাম, যিনি সাবেক সচিব, তিনি পিএসসি কমিটিতে ছিলেন। গতকালকে আমরা একজন সাবেক সচিবের সঙ্গে কথা বলেছিলাম, যিনি পিএসসিতে ছিলেন। তিনি বলছিলেন যে আমি যখন কমিটিতে থাকা অবস্থায় দেখেছি যে 86 মার্ক পাওয়ার পরও তাকে আমি চাকরিতে দিতে পারি না কোটার কারণে। যদি কোটা বহাল থাকে তাহলে কিভাবে একটা শিক্ষার্থী বা বর্তমান প্রজন্মের ভবিষ্যতে তার পক্ষে আশীর্বাদ হবে নাকি অভিশাপ হবে? তিনি তো ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছেন তার পোস্টে, এবং যারা ওইখানে দায়িত্বরত ছিলেন, কর্মরত ছিলেন, তারাই বলতেছে যে কুফলটা কোথায়। আজকে দেশের যে ভঙ্গুর অবস্থা, আজকে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি, না খাইতে পারে মানুষ মারা যায়। বরিশাল একটা মানুষ চিন্তা করছেন, আমরা ঠিক আছে মানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের হিমশিম খেয়ে যাচ্ছে, আর যারা টাকা পার করেছে একচেটিয়া ভাবে কিছু মানুষ দুর্নীতি করে টাকা পার করেছে, তাদেরকে আমরা কিছু করতে পারছি না, কিছু বলতে পারছি না, কারণ সঠিক যোগ্য লোক যোগ্য জায়গাটায় নাই রে ভাই। সো এটা তো একদম ওই যে আমাদের সাবেক সচিব যিনি হচ্ছে এই কথাগুলো বলেছেন, উনি একদম প্রকৃত উদাহরণ দিয়ে দেখাইছে যে মেধাবীরা মানে যোগ্য জায়গায় যদি না পৌঁছায় তাহলে দেশের কি খারাপ অবস্থা হয় বা কি হতে পারে। সো আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমাদের অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত, এবং আমাদের বর্তমান শিক্ষা থেকে নেওয়া উচিত, এবং ভবিষ্যতে সেই শিক্ষা দিয়ে আমাদের সামনে আগানো উচিত। আর যদি আপনি মনে করেন যে আপনি অতীত থেকে শিক্ষা নেবেন না, বর্তমানকে নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, আপনি শুধু ভবিষ্যতে বাঁচবেন, আপনি ভবিষ্যতে এইটা করবেন ওইটা করবেন, মেগা প্রজেক্ট করবেন, স্মার্ট বাংলাদেশ করবেন, কিভাবে করবেন, কিভাবে পসিবল? যদি মনে করেন এই কথা আমাকে কেউ বুঝাইতেছে, তাহলে আমার বুঝে নিতে হবে সে একটা ভাতবাজ, সে একটা ভণ্ড, সে একটা প্রতারক।